যুদ্ধ অপরাধীর বিচার তখন আওয়ামী লীগ এবারের পূর্বেকার সরকার ছিল, তখন তো এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ জামাতের সাথে একত্রিত হয়ে আন্দোলন করেছে, একত্রিত বসেছে, কিন্তু তাদেরকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করা হয় নাই। আর এইবার যখন অনেক ইস্যু আসছে, আমাদের দেশকে উন্নত করা যাবে, এইসব বিষয় না নিয়ে শুধু যুদ্ধ অপরাধী বলে অনেককে আমি মনে করি রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এটা করা হয়েছে। না হয় এই সব দলের মধ্যে যুদ্ধ অপরাধী আছে, কিন্তু শুধু একটি দলকে চিহ্নিত করে করা হচ্ছে। দল হতে পারে না, হয়তো অনেক থাকতে পারে, কিন্তু সবাই যে জামাতে ইসলাম যুদ্ধ অপরাধী বলে বলেছেন, আমি মনে করি এটা ঠিক নয়। আর বিশেষভাবে যে আমি এটাই বলতে চাই যে যেসব ভাইরা টেলিফোনে কথা বলতেছেন বিএনপির পক্ষে অথবা অন্যান্য এই দলের পক্ষে, আমি এটাই বলবো যে আমরা দলের পক্ষে বিপক্ষে অনেক আলোচনা করতে পারবো, কিন্তু এগুলা বাংলাদেশেও কোনোদিন সমাধান হবে বলে আমি জানি না। যতদিন বাংলাদেশ থাকবে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা হবে, সম্মান দেখানো হবে, আবার অনেকে উনাকে সম্মান দেখাবেন না, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, সবাই। আমার ব্যক্তিগত মত হলো যে যার যে অবস্থান আছে সেই অবস্থানে উনাকে রেখে, উনার সম্মান বজায় রেখে বাংলাদেশকে কিভাবে উন্নত করা যায় এই চিন্তাটা আমরা সবাই করা উচিত বলে মনে করি। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। এটা কি আপনার যে স্টুডিও? ভাই আপনি একটু জোরে কথা বলেন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি কি স্টুডিওতে কথা বলতেছি? জি জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, কে বলছেন প্লিজ? আমি টপিক বলতেছিলাম। জি জি, আপনার কোনো প্রশ্ন অথবা মতামত? আমি একটু আন্তরিক কথা। জি জি, শুনছেন উনি, আপনি বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া, যাই হোক, এখানে অনেক কলার অনেক বলতেছে, জিনিসটা আমার কাছে খুব আপসেটিং, তো ভালো লাগতেছে না আর কি। তারপর আমি আপনার বক্তব্য দেখে আপনার খুব ভালো লাগছে এবং খুবই ইন্সপায়ারিং একটা মানুষ, তো সেই জন্য আর কি আমি অনেকক্ষণ ধরে অনুষ্ঠানটা দেখে আমি খুব বিরক্ত হয়ে গেছি কলারদের জন্য। জায়গা আপনি মাইন্ড করেন না? না 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 না, প্রশ্নই উঠে না। আমরা তো রাজনীতি করি, অনেকেই অনেক কিছু বলবে, সবকিছু শোনার ক্ষমতাই। দ্বিতীয়ত আমি একটু অনুষ্ঠানটা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, আই হোপ কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে? অনুষ্ঠানটারে আরো সুন্দর করে করা উচিত, কারণ উনি বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্য, একজন সম্মানিত ব্যক্তি। জি বলেন। হ্যালো, সম্মানিত কলার, আপনি, আমি বুঝতে পেরেছি যে আপনি মানে বলেছেন যে অনুষ্ঠানটি আরো একটু সুন্দর করে করার জন্য আপনার মতামত নিয়ে আবারও আসবেন। আপনি যদি আমার সমালোচনা করেন আমার কোনো আপত্তি নেই, চ্যানেলের সমালোচনা করুন আপনি লাইভে, আমি আপনাকে 5 মিনিট সময় দেবো, আপনি আমার সমালোচনা করবেন। আপনি ফিরে আসুন আবার আপনার কল নিয়ে। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, কে কইরা? ভাই আমি খালেদ থেকে মাতিরাম। জি, ভালো আছেন আপনি? ভাই আমি ফার্স্টটা পয়েন্ট দিয়ে আমি আলোচনা করব, একটু তাড়াতাড়ি, কারণ সময় নাই। এখন লোক ধন্যবাদ জানাই। আমি আন্দালিব রহমান পার্তরে যাই, আমরা আসলে আমরা অনুকরণ এবং অনুসরণ করতাম পারি সানডে, একজন ইয়াং এমপি, তাই একজন ল মেকারও বটে, যেহেতু তাই একজন ব্যারিস্টার। আমি কয়েকটা জিনিসের উপরে আলোচনা বলতে, একটা হইল কি, আজকে আমরা পত্রিকার মাঝে দেখছি এফপিসিসিআই এর সভাপতি একে আজাদ তাই সংসদ সদস্য হয়েছেন, অর্ধেক সংসদ সদস্য তোমার ইলিটারেট। হ্যাঁ, অর্ধেক সংসদ সদস্য ইলিটারেট, তারা পড়া জানেন না, ঠিক আছে? উনার মতামতটা উনি দিবেন। একটা হচ্ছে কনস্টিটিউশন ম্যাটার, যেটা হচ্ছে বর্তমান সংবিধান সংশোধন চলিতেছে বাংলাদেশ। তো আমার খুব বেশি মনে পড়ে গেল, একজন সিনেমার অ্যাডভার্টাইজ দিত, একজন মাঝহারুল আনোয়ার নাকি তার নাম ছিল, তো সে এরকম দিত যে বিভিন্ন ছবির যেরকম অ্যাডভার্টাইজ দিত, বাংলাদেশ এরকম অ্যাডভার্টাইজ চলতেছে যে শেখ হাসিনা পরিচালিত বাংলাদেশ সরকার অনুমোদিত
বাবু অভিনীত আওয়ামী ব্যানারে সম্পূর্ণ রঙিন ছবি সংবিধান সংশোধন। এইরকম বাংলাদেশে দেখা যাচ্ছে সংবিধান নিয়ে মোটামুটি ফিল্ম তৈরি হতেছে, এভরিডে সংবিধানের উপরে মোটামুটি একটা হই হুল্লোড় চলতেছে। তো এই ব্যাপারে ওনার মতামতটা কিভাবে দেবেন? 3 নম্বর হচ্ছে আমাদের হাজার হাজার কোটি টাকা ব্যয় রিভারের উপরে সেতু হচ্ছে, ঠিক আছে, বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে, নদী সবগুলা শুকিয়ে যাচ্ছে, মরু অঞ্চল, ভারত তার উপর দিক দিয়ে সবকিছু বাদ দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে সরকার কেন এত হাজার হাজার কোটি টাকা ব্যয় এই ব্রিজগুলা কেন নির্মাণ করবে যেখানে পানিই নাই? তো ওনাদের এ ব্যাপারে পার্লামেন্টে ওনারা কি মতামত সরকারের সাথে মানে নেগোসিয়েশন করেন? আর আরেকটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আমার মনে হয় উনি অ্যাটর্নি জেনারেল না হয়ে যদি আওয়ামী সেক্রেটারি জেনারেল হয়ে যেতেন তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি, মাননীয় সংসদ সদস্যের যে বক্তব্যটা আমরা শুরুতে দেখিয়েছিলাম আপনারা ওইটা আরেকবার দেখিয়ে দেন প্লিজ। স্পিকার, আমার যদি বিয়ে অ্যাকাউন্ট থাকে, ইফ আই হ্যাভ আ বিয়ে অ্যাকাউন্ট, ন্যাচারালি মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে। এক বিয়ে অ্যাকাউন্ট দিয়ে 5 জন 6 জন 10 জন কাজ করে। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে। এটা কি কোনো অপরাধ? 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। আজ থেকে 1 বছর আগে এইখানে দাঁড়িয়ে বললাম এয়ারটেলের কথা। এই এয়ারটেল 2000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, এক আরবিতে 2,80,000 অ্যাপ্লিকেশন আছে বিদ্যুতের, 5 লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান বড় ছোট দালানের। 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে। কেন মানুষ বিকাল আমরা জানতে চাই। আই ওয়ান্ট টু আর্জ দ্য পিপল অফ বাংলাদেশ যে আপনারা এয়ারটেলকে প্রত্যাখ্যান করেন। আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক। সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111-এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে 20 সেলে রাখা হয়েছে, কিন্তু 2 নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন this will not affect our relationship বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন we are concerned। 23 জন কংগ্রেসম্যান বলেছেন we are concerned। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, that we are concerned, we are looking into the matter। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, এই দেশে কি হতে পারে? বাণিজ্য কোথায় যায় আমাদের? ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। মাননীয় স্পিকার, প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বক্তব্য শুনলাম। উনি মাননীয় সংসদ সদস্য, উনি বক্তব্য দিয়েছিলেন জাতীয় সংসদে। আপনি যেটা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে গিয়ে মাটিতে বসে পড়ে, এটার মধ্যে আপনি বাংলাদেশের মান সম্মান কিভাবে জড়ালেন আপনি? Of course, a minister is not a person. A minister carries a flag. I can understand Shah Rukh Khan is an international celebrity, to some extent Indian ambassador. সে আসছে বাংলাদেশে, গুড, ভালো, কিন্তু একটা প্রপার ফোরাম আমাদের মন্ত্রী সাহেব যাবে দেখতে, সেখানেও কোনো প্রবলেম নেই। বাট সে যদি সেখানে যে দেখে সেখানে বসার জায়গা নেই, ইউ মাস্ট লিভ, ইউ ক্যানট সিট অন দ্য ফ্লোর। এটা ইত্তেফাকে এসেছিল যে জায়গা না পেয়ে মন্ত্রী মাটিতে বসে পড়লো। সো মন্ত্রী যখন মাটিতে বসে তখন আশেপাশের মানুষজন দেখে মন্ত্রী মাটিতে বসে গেছে। সো this is an insult to the nation, this is an insult to the flag, this is insult to the ministry. এটা তো আপনি এইভাবে দেখতে পারেন যে হয়তো মন্ত্রী যারা
মানে যারা দেখতে গিয়েছে তাদেরকে সম্মান, তাদের ওইসব স্টান্টবাজির কোনো সুযোগ নাই। হ্যাঁ, স্টান্টবাজি, হ্যাঁ, এগুলো হলো স্টান্টবাজি। মন্ত্রী ইজ মিনিস্টার, ইজ এ মিনিস্টার, ইজ আ ফ্ল্যাগ। সে যেখানেই যাবে সে মন্ত্রী, এবং তার ওই তার সম্মান ওভাবে রাখতে হবে। আই এম নট সেইং দ্যাট সে অ্যারোগেন্ট হবে, সেই হবে, কিন্তু ওখানে যদি যায় তার প্রপার জায়গা থাকবে, সেখানে সে বসবে। যদি জায়গা না থাকে মনে করে, সে ফেরত চলে আসবে। মাটিতে তো বসতে পারে না। আর এসব মন্ত্রীদের কাজ নেই, মন্ত্রী সব যায় কেন? এসব শাহরুখ খানের কনসার্ট, আমি এটাই তো বুঝি না। বাংলাদেশে এত প্রবলেম, মন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যায়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ আ জোক। পিপল নিড টু গ্রো আপ। মাননীয় সাংসদ, আপনি খুব সুন্দর কথা বলেন। প্রচুর কলার মানে একটি আশঙ্কা প্রকাশ করছেন যে মাহিবি চৌধুরী এক সময় এসেছিলেন, উনি চলে গেছেন, তো আপনিও এসেছেন, আপনি ভালো বক্তব্য রাখছেন, এবং হয়তো জাতিকে আপনি আপনার বক্তব্য থেকে জাতি অনেক কিছু পেয়েছে, এবং আপনার প্রচুর ভক্ত ইউরোপে বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তারা আপনার ভক্ত হয়ে পড়েছেন। তো আপনি কি এভাবে কন্টিনিউ করবেন, না এক পর্যায়ে হয়তো আপনার দল ক্ষমতায় আসলে আপনিও পরে? দেখুন, আমি একটা কথা ভেঙে বলি আপনাকে বারবার, মাহি ভাই কিন্তু কোথাও চলে যায়নি। হ্যাঁ, মাহি ভাই ইজ স্টিল ইন পলিটিক্স, বাট ন্যাচুরালি মাহি ভাইদের যে পার্টিশন, মাহি ভাই ইজ ভেরি ক্লোজ টু মি, আমি তাকে মাহিবি চৌধুরী, মাহি ভাই রাখি। তার পার্টি ইজ নট উইদিন দ্য ইকুয়েশন, 4 দলীয় জোটেও নেই এবং সরকার দলীয় নেই, এই জন্য হয়তো আউট অফ দ্য সিন আসছে না। আমার বিশ্বাস মাহি ভাই আবার তাদের টাইম মতো ঠিক মতোই তারা চলে আসবেন, তাদের যেই প্ল্যাটফর্মে আসবেন, এবং আমার বিশ্বাস আগের মতো সে করবেন। আর ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি হবে না হবে, কি করব না করব, সেটা আমি অফকোর্স বলতে পারি না। আমি দর্শকদের কাছে ধন্যবাদ যে তারা ইন্সপায়ার্ড আমাকে দেখে, বা তারা মনে করেছেন। আসলে আমি কিন্তু ওরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো কথা বলিনি। আমি যা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি সেগুলি ইট ওয়াজ অল অন দ্য নিউজ পেপার্স। মেবি কেউ বলেনি, আমি বলেছি দাঁড়িয়ে, এবং আমার কথার মধ্যে কোনো একটা ন্যাশনাল কনসেনসাসের কথা ছিল। আপনি যদি দর্শকদের আমি বলবো, তারা যদি ইউটিউবে যে সংসদ আন্দলিব লেখেন, তারা পুরো বক্তব্যটা দেখতে পারবেন, আনকাট ভার্সন। এছাড়া আমি অনেক টক শোতে আছি, ফেসবুকে আমার নাম দিলে তারা দেখতে পাবে ওখানে। সেখানে আমি বারবারই একটা কথা বলি যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত, যে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। আপনি আওয়ামী লীগ করবেন, আমি বিএনপি করবো, আরেকজন আরেকটা দল করবে, ইট ডাজন্ট ম্যাটার, বাট চোর ডাজন্ট বিলং টু এনিওয়ান। ওকে, করাপশন বন্ধ করো, ভায়োলেশন, হিউম্যান রাইটস বন্ধ করো, তারপর রুল অফ ল, অ্যাক্সেস টু ল সবার জন্য যাতে সমান হয়, অ্যান্ড এনভায়রনমেন্টের যে ব্যাপার, এখানে কোনো দল নেই, এখানে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসবো। এই মিউচুয়াল রেসপেক্টটা আমাদের পলিটিক্সে আসা খুব দরকার। পার্লামেন্টে দাঁড়িয়ে শাড়ি চুরি, কার আগে কে কার নাম বদলের, আপনি জাস্ট ইমাজিন করেন, এতদিন জিয়াউর রহমান সাহেব আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে আপনার পলিটিক্সটা চলছিল, এখন শাহজালাল রাদিয়াল্লাহু ইসলাম নামে বিমানবন্দরটা করা হলো। ওকে, এটা হলো যে গ্রাম অঞ্চলে হয় না যে 2 জমি নিয়ে ঝগড়া লেগেছে, জমিটাতে মসজিদ বানিয়ে দাও। কারণ ধর্মীয় অনুভূতিতে উদ্বুদ্ধ হয়ে যদি আওয়ামী লীগ এটা করতো, তাহলে অ্যাটলিস্ট শাহজালাল রাদিয়াল্লাহু আনহু নামে বিমানবন্দর বানিয়ে সেখানে তো অ্যালকোহল বিক্রি করতো না, ডিউটি ফ্রি রাখতো না, লিকার রাখতো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? ইফ ইউ কিপ দ্য নেম অফ সাচ এ সুফি পারসন, এরকম আমাদের এত গিভ রেসপেক্ট টু দ্য নেম। তো পলিটিক্স করতে করতে আমরা আমাদের বেসিক ভুলে যাই। হ্যাঁ, দিস ইজ আনফরচুনেট। এটা রাতারাতি ঠিক হবে না, আস্তে আস্তে হবে, বাট এই কালচারটা আসতে হবে। আর আমি পলিটিক্সের সামনে থাকবো বা কতদূর থাকবো না থাকবো, পলিটিক্সে থাকবো ইনশাল্লাহ যতদিন আছে। এখন আগামীতে এমপি হব কি হব না, মন্ত্রী হব কি হব না, সেটা তো জনগণের উপরে বিষয়। তবে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো রাজনীতি করে যাব, আজকের দিন পর্যন্ত এটা। এখন আমি বিশ্বাস করি এই দেশ বাইরের কেউ এসে পরিষ্কার করবে না বা ঠিক করবে না বা কিছু করবে না। আমি শিওর আমাদেরকে দেখে আমাদের চেয়ে আরো ভালো ভালো ছেলেরা পলিটিক্সে আসবে, তাদের কাছ থেকেও আমি শুনতে আসবো। মাননীয় সাংসদ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনাকে ধন্যবাদ। আপনি ইউরোপে প্রচুর বাংলাদেশের বসবাস, আপনি তাদের উদ্দেশ্যে এবং আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবং তার আগে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি কি মনে করেন, আপনি এই প্রজন্মের একজন রাজনীতিবিদ, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ এবং বিএনপির যে ধারায় রাজনীতি চলছে বাংলাদেশে, বাংলাদেশ আগামী 15-20 বছরে বাংলাদেশ তাদের এই যে দ্বারা রাজনীতি চলছে সেই দ্বারায় যদি রাজনীতি চলতে থাকে, তাহলে বাংলাদেশ কোনো কিছু অ্যাচিভ করবে? আপনি কি মনে করেন?
দেখুন, বাংলাদেশ আজকে পর্যন্ত যে অ্যাচিভ করেছে এটার জন্য কিন্তু এটা ন্যাচারাল কনসিকুয়েন্স। আওয়ামী লীগ বলেছে ডিজিটাল, আজকে ইউটিউব ফেসবুক হয়েছে। ইউটিউব ইজ নট আওয়ামী টিউব আর ফেসবুক ইজ নট আওয়ামী বুক। ইটস লাইক ন্যাচারাল কনসিকুয়েন্স অফ দ্য এভলিউশন অফ দ্য সায়েন্স। এটার ক্রেডিট কেউ নিতে পারবে না। তো আমার কথা হলো, হ্যাঁ, আজকে এই আওয়ামী লীগ আর বিএনপি কিন্তু এই দেশের অনেক ভালো কিছুর সাথে জড়িত। এই দেশের বঙ্গবন্ধু অনেক বড়, বাংলাদেশের অনেক বড় নেতৃত্ব, অনেক বড় লিডার, এবং জিয়াউর রহমান সাহেব অনেক সাকসেসফুল রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং তাদের দুইজনের দ্বারাই এই দলটা বেসিক্যালি। আমি মনে করি কি এলিমেন্ট অফ মিউচুয়াল রেসপেক্টটা যদি থাকে না, তাহলে ডেমোক্রেসিটা আরও ভালো থাকতো এই দেশে। আর রুল অফ ল, ডেমোক্রেসি যত ভালো হবে তত তাড়াতাড়ি কিন্তু দেশটা উন্নতি হবে। আমি আশা করি যে এই জিনিসটা আরও ভালো হবে বাই প্যাসেজ অফ টাইম। ন্যাচারালি আমি মনে করি আমাদের জেনারেশন যখন পলিটিক্সে আসবে সামনে, তখন আরও ভালো হবে, কারণ আমাদের আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা নেওয়ার মতো ক্ষমতা বাইরের চেয়ে অনেক বেশি, যার কারণে আমরা এইসব টক শোতে আসতে পারি এবং আপনারা আমাদেরকে অনেক কথা জিজ্ঞেস করতে পারেন এবং আমাদের মুখে ওই ফ্যাকাশে ভাব আসে না, আমরা বাস্তবতা মেনে নিতে পারি। সো আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা উইল হ্যাভ আ বেটার বাংলাদেশ। আর যেই দর্শকরা যারা দূর দূরান্ত থেকে দেখছে, সারা রাত জেগে দেখছে এই চ্যানেলে, যা দর্শক, তাদেরকে ধন্যবাদ অবশ্যই। তাদের এই ইন্সপায়ারেশন, মানে তাদের জন্যই আমাদের রাজনীতি করা, এবং আমি শিওর যে তারা এই দূরে থেকে তারা আমাদের জন্য দোয়া করবেন। এবং কারণ বাংলাদেশের বিগেস্ট অ্যাসেট তো তারাই। আজকে তারা এই ফরেন কারেন্সি পাঠায়, বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্স আসে তাদের কাছ থেকে। তারাই দেশের জন্য কেয়ার করে, তারা দোয়া করবে আমাদের জন্য, এবং অফকোর্স তারা তাদের মতো করে কন্ট্রিবিউট করবে, তারা আসবে এবং আমাদের ধরিয়ে দিবে যে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ। এবং ইনশাল্লাহ বাই প্যাসেজ অফ টাইম আমরা উইল হ্যাভ আ বেটার বাংলাদেশ ইনশাল্লাহ ইন ফিউচার। মাননীয় সাংসদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। গভীর রাত আপনি আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শককে আন্তরিকভাবে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আমি অনেকক্ষণ কথা বলেছি মাননীয় সংসদের সাথে, আপনারাও কথা বলেছেন। আমার ইচ্ছা ছিল যে আরও কথা বলবো, কিন্তু ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে, 1:30টার দিকে একটা নিউজ আছে, সেই নিউজে আমাদেরকে যেতে হবে। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আগামী স্টেট ডায়ালগ দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।